নির্মল আলোয় সাপ্তাহিক সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যের অঙ্গনে এবারে নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প চুনোপুঁটি। গল্প পাঠে আমি নির্মল সরখেল। আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও অনুষ্ঠানটিকে শেয়ার করলে বাধিত হব। এবারের গল্প চুনোপুঁটি। 5 বছর পরে পুঁটি দেশে ফিরিতেছে। দেশে মানে মোহনপুর গ্রাম। এই মোহনপুর হইতে পুঁটিকে একদা পলায়ন করতে হইয়াছিল। সে চুরি কিংবা খুন করে নাই। বস্তুত পিনাল কোডের কোনো ধারাই তার গাম ত্যাগের হেতু ছিল না। অপরাধ সে কালো, তদুপরি পিতৃহীন এবং দরিদ্র। শতাধিক লোক তাকে দেখিতে আসিয়াছিল, কিন্তু কেউই তাকে বধূরূপে নির্বাচন করিবার প্রেরণা পায় নাই। পুঁটির বিধবা মা একজনের পায়ে পর্যন্ত ধরিয়াছিলেন, তবু তার মন গলে নাই। শরৎবাবুর অরক্ষণীয়া গল্পেরই পুনরাবৃত্তি চলিতেছিল। এক্ষেত্রেও একজন বড় লোকের ছেলে ছিল, গ্রামেরই একজন ধনী মহাজনের পুত্র ধীরেশ। পাল্টি ঘর বলিয়া পুঁটির মা সসংকোচে একদিন তাহার নিকট কথাটা পাড়িয়েছিলেন। ধীরেশ তার প্রিয় বন্ধু কদমের সহিত বেড়াইতে বাহির হইয়াছিল। পুঁটির বিধবা মা পুকুরে জল আনতে যাইতেছিলেন। সুযোগ দেখিয়া পুঁটির মা কথাটা তাহার কাছে পাড়েন। তাহার উদ্দেশ্য ছিল, ধীরেশ যদি আশ্বাস দেয় তা হইলে তাহার বাবার পায়ে গিয়ে আছড়াইয়া পড়িবেন। কথাটা শুনিয়া ধীরেশ কয়েক মুহূর্ত ভ্রুযুগল উত্তোলন করিয়া দাঁড়াইয়া রইল। ছোকরা বেশি পর্যন্ত পড়িয়াছিল। হঠাৎ প্রশ্ন করিল, নেপচুনের নাম শুনেছেন? নেপচুন? না, নেপালের নাম শুনেছি। ও হ্যাঁ, আমাদের ফুরুর খোঁড়া ছেলের নাম নেংচু রেখেছিল। তার কথাই বলছো কি? ওরা তো এখানে নেই। কদম বলিল, ও কথা ছেড়ে দিন মাসিমা, ধীরুর বিয়ে ঠিক হয়ে গেছে এক জায়গায়। ও তো জানতাম না বাবা। আমার পুঁটির জন্যে একটি পাত্র দেখে দাও না বাবা তোমরা। চেষ্টা করব। পুঁটির মা চলিয়ে গেলে কদম জিজ্ঞাসা করিল, হঠাৎ নেপচুনের কথা জিজ্ঞাসা করলে কেন? বামন হয়ে চাঁদে হাত কথাটা প্রচলিত আছে, কিন্তু বামন হয়ে নেপচুনে হাত দিতে চাইছেন উনি, সেই কথাটা ওকে বুঝিয়ে দিতে চাইলাম। কল্পনা বটে তোমার। কদম মুগ্ধ দৃষ্টিতে ধীরেশের দিকে চাইয়া রইল। ধীরেশ বলিল, মেয়েটার রংটা যদি একটু ফর্সা হতো তাহলেও ভেবে দেখতাম। মুখচক্ষুকরণ ভালোই, কি বলিস? কদম বামচক্ষুটা কুঞ্চিত করিয়া মনোভাব প্রকাশ করিল। ইহার পর হইতে পুঁটির বাড়ির চারিদিকে গ্রামের যুবকদের আনাগোনা শুরু হইয়া গেল। কেউ সিটি দিত, কেউ বাঁশি বাজাইত, কেউ কেউ বা জটলা করিত। পুঁটির মা অবশেষে পুঁটিকে লইয়া গভীর রাত্রিতে একদিন গ্রাম ত্যাগ করিয়া চলিয়া গেলেন। কাহাকেও বলিয়া গেলেন না কোথায় যাইতেছেন। 5 বছর পরে পুঁটি তাহাদের জ্ঞাতিপুত্র চঞ্চল কুমারকে জানাইয়াছে যে তাহার স্বামীর সহিত মোহনপুরে আসিতেছে। চঞ্চল কুমার যেন তাহার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখে। ইহার জন্য সে 200 টাকা টেলিগ্রাফিক মানি অর্ডার যোগে পাঠাইয়াও দিয়াছে। সকলে অবাক হইয়া গেল। নির্দিষ্ট দিনে পুঁটি ও তাহার স্বামী আসিয়া উপস্থিত হইল। তাহাদের দেখিয়া গ্রামবাসীদের বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়া গেল। পুঁটির সাজসজ্জা রানীর মতন, সঙ্গে 3 জন চাকর, 2 জন ঝি। পুঁটির স্বামী অনিন্দ্যকান্তি, ঠিক যেন রাজপুত্র। চোখ ধাঁধিয়ে গেল সকলের। পুঁটি বলিল, বছরখানেক আগে মা মারা গিয়েছেন। তার শেষ ইচ্ছা ছিল বাৎসরিক শ্রাদ্ধের পর গ্রামের লোকেদের ভালো করে খাওয়াতে। সেই জন্যেই বিশেষ করে এসেছি আমরা। বিরাট আয়োজন করিয়া বিরাট ভোজের ব্যবস্থা করিল সে। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা
আপামর চণ্ডাল ইতর ভদ্র কেউ বাদ গেল না। গরিব দুঃখীদের কাপড় দিল, পয়সা দিল, গ্রামের স্কুলে মন্দিরে মোটা টাকা চাঁদা দিল, ধীরেশ এবং কদমেরও তাক লাগিয়ে গেল। গরিব দুঃখীরা ধন্য ধন্য করিতে লাগিল। গ্রামের পাড়াপড়শিরা যারা পূর্বে পুঁটির রূপ লইয়া কত ঠাট্টা কত বিদ্রূপ করিত, তাহারা দলবদ্ধ হইয়া আসিয়া শতমুখে পুঁটির রূপের এবং ভাগ্যের প্রশংসা করিতে লজ্জাবোধ করিল না। পুঁটির স্বামীকে লইয়া গ্রামের ছোকরারা উন্মত্ত হইয়া উঠিল। যেমন রূপ তেমনি গুণ, যেমন ধনী তেমনি দিলদরিয়া মেজাজ। চাইতে না চাইতে গ্রামের ফুটবল ক্লাবে, শখের থিয়েটারে, হরিসভায় ঝনাত ঝনাত করিয়া চাঁদা দিল। সকলের সহিত একদিন থিয়েটারও করিল। গানের কি গলা! 2 সপ্তাহ মোহনপুরকে মাতাইয়া অবশেষে বিদায় লইল তাহারা। বর্ধমান স্টেশন। পুঁটি বলিল, চুনোদা, এখানেই নামবে? হ্যাঁ, টাকাটা দিয়ে দাও। দিচ্ছি। 200 টাকাই নেবে? বাহ, তাই তো কথা হয়েছিল। বেশ, নাও। টাকাটা বাহির করিয়া দিল। তাহার বলিল, কেমন যেন স্বপ্নের মতো 15টা দিন কেটে গেল। আহা, যদি সত্য হতো। স্বপ্ন কখনো সত্যি হয়? চললুম, আবার স্টুডিওতে দেখা হবে। চুনোদা ওরফে চুনিলাল নামিয়ে গেল। চুনিলাল এবং পুঁটি উভয়েই অভিনেতা অভিনেত্রী। মায়ের শেষ ইচ্ছা পূর্ণ করিবার জন্য পুঁটি চুনিলাল সহ গ্রামে গিয়া স্বামী স্ত্রীর অভিনয় করিয়া আসিল। ট্রেন চলিতেছে। প্রথম শ্রেণীর কামরায় খোলা জানালার সামনে দিগন্তের দিকে চাইয়া পুঁটি একা বসিয়া আছে। মাথার চুল উড়িতেছে, শাড়িটা এলোমেলো হইয়া যাইতেছে, কিন্তু সেদিকে তাহার লক্ষ্য নাই। নিস্তব্ধ হইয়া বসিয়া আছে সে। অনেক টাকা রোজগার করিয়াছে সে। বাড়ি গাড়ি সব হইয়াছে। অনেক শাড়ি, অনেক জামা, অনেক গহনা কিনিয়াছে। অনেক লোক তার পিছু পিছু ঘোরে। কিন্তু সহসা তার চোখ দিয়া কয়েক ফোঁটা জল গড়াইয়া পড়িল। নমস্কার।